ডিজে বাপি প্রেজেন্টেশন। মানে বিকাল বেলায় বর্ণনা দিচ্ছেন বিষ্ণুপ্রিয়া। আমি গিয়েছিলাম গঙ্গার কূলে, জলের কলসি কাছে নিয়ে আমি তাকাইছিলাম গৌর রূপপানে। কি দেখলাম জানি ওরে ভাঙো ভুজঙ্গমে 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 সজনী রে দংশনু মঝুমনে সজনী রে ভাঙো ভুজঙ্গমে দংশনু মঝুমনে। ভাঙ ভুজঙ্গমে। ভাং মানে কি? ভাং যে ভাং খেয়ে নেশা করে সেই ভাং না, ভাং মানে ভুরু। গৌরাঙ্গের ভুরু ছিল জোড়া ভুরু। রাধারানী বললেন না, জোড়া ভুরু যেন কামেরও কামান কেবা কইল নিরমান। তরল নয়নে তেরছ চাহনি বিষম কুসুম বান। মহাপ্রভুর এই ভাং মানে ভুরু দেখে মনে হয় একটা কাল সাপ কপালে খেলা করছে। সজনী রে সেই ভুরু ভুজঙ্গ আমার দংশন কইল। সজনী রে সেই ভাং ভুজঙ্গ আমার কোথায় আমার কোথায় দংশন করলো জানিস? ভগবান না করুক কারোর যদি সর্প দংশন করে, মনে করুন এই আঙুলে দংশন করেছে, কি করতে হয় বলুন তো? প্রাথমিক অবস্থায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে বাড়িতে একটা কাজ আছে, তাড়াতাড়ি করে দড়ি দিয়ে তাগা বাঁধতে হয়, তাহলে বিষটা আর উপরে উঠবে না। পায়ের আঙুলে কামড়ালো, দংশন করলো, উপরের দিকে একটা তাগা বেঁধে দেওয়া হলো। আচ্ছা, যদি মনের মধ্যে কামড়ায়? ভাঙ ভুজঙ্গমে দংশলু মঝু মনে অন্তর, তাই অন্তর কাঁপয়ে মোর। শরীরে অন্তর কাঁপয়ে মোর। ওই অন্তর অন্তর তাই থর থর
থর থর শরীরে আমার ধরো ধরো অঙ্গ ধরো ধরো শরীরে আমার ধরো ধরো আমার অঙ্গ ধরো ধরো ওরে শরীরে আমায় ধরো ধরো অঙ্গ ধরো ধরো বিষয় অঙ্গ জড়ো জড়ো অঙ্গ ধরো ধরো সে অঙ্গ জড়ো জড়ো অঙ্গ ধরো ধরো আমি কাজ তো ভালো করি না আমি কাজ তো ভালো করি নাই ওই চরণে ওই চরণে পরাণ দিয়ে কাজ তো ভালো করি না আমি ওই চরণে পরাণ দিয়ে কাজ তো ভালো করি না আমি কেঁদে আকুল হলাম আকুল হলাম শ্রী গৌরাঙ্গ ভালোবেসে কেঁদে আকুল হলাম আমি শ্রী গৌরাঙ্গ ভালোবেসে শুধু এক জন্মে নয় জন্মে জন্মে গৌরাঙ্গ ভালোবেসে তাই গৌরাঙ্গ ভালোবেসে জন্মে না জন্মে জন্মে গৌরাঙ্গ ভালোবেসে জন্মে না জন্মে জন্মে গৌরাঙ্গ ভালোবেসে জন্মে না জন্মে জন্মে গৌরাঙ্গ ভালোবেসে কাজ তো ভালো করি না ওরে অন্তর কাঁপয়ে মন আই বলি সজনী রে জবহা দেখলো গোরা সজনী जब हम पे कालमारा सजाने रे जब हम पे कालमारा जब हम जब 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 तेरे कालमारा सजाने रे जब हम पे कालमारा ত্রিপদী ছন্দের মধ্যে একটা পয়ার ছন্দ, এটা কীর্তনের একটা বিশেষ ধারা, একে বলে ধ্রুবপদ। যাব হাম পেখলু গোরা, এখানে পেখলু মানে কি? পেখলু নয়, পয়ের জায়গায় দ দিতে হবে। এই জন্যে পদাবলী গুরুমুখী গান এগুলো, যদি না গুরু ধরেন তাহলে এই শব্দার্থগুলো বুঝতে পারবেন না। হয় গুরু ধরতে হবে, তা না হলে মন দিয়ে শুনতে হবে। যাব হাম, জব মানে যখন, হাম এ দুটো হিন্দি শব্দ, কিন্তু যখন আমি পে খলু, পে খলু মানে পয়ের জায়গায় দ দিয়ে দিন, দে খলু। আমি যখন গৌরাঙ্গকে দেখলাম তখন আমার দশা কি হলো? আকুল দিগ বিদিগ নাহি 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 অনুভবি আকুল দিগ বিদিগ নাহি অনুভবি মদন লালসে মন ভরা সজনী রে মদন লালস মন ভরা মদন 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 লালসে মন ভরা সজনী রে
আকুল দিগ, দয়াশই গ, দিগ মানে কি? এই গয়ের জায়গায় আবার ক দিতে হবে। দিক, আমাদের কটা দিক? দিক কটা? 10টা। মূলত 4টে আর বাকি 6টা আছে। এই 10টা, এই যে কিছু কিছু সাধু আছে দেখবেন উলঙ্গ হয়ে থাকে, সাগরের মেলায় গিয়ে দেখবেন এনাদেরকে কি সাধু বলে? এনারা হচ্ছে না ল্যাংটা সাধু নয়, দিগম্বর সাধু। দিগম্বর মানে উলঙ্গ নয়, কিন্তু এই সাধুদের আপনারা দেখছেন, আমি দেখছি উলঙ্গ, কিন্তু ওনারা যে ভজনের মধ্যে ডুবে থাকেন সেই ভজনটা কিন্তু খুব কঠিন। ওনারা বসন পরে আছেন আমরা বুঝতে পারি না। ওনারা কোন বসন পরে আছে? বলছে এই 10টা দিক হচ্ছে ওদের বসন। দিক যুক্ত অম্বর, অম্বর মানে বসন, দিক যুক্ত অম্বর, দিগম্বর। তাহলে এই 10টা দিক রূপী বসন গায়ে জড়িয়ে ওরা ভগবানের সাধনা করছে। কৃষ্ণপ্রিয়া বলছে সই আকুল দিগ বিদিক নাই। আমি গৌর রূপ দর্শন করে আমার অন্তরে এমন পূর্বরাগের সৃষ্টি হলো, আমি দিক ভ্রান্ত হয়ে গেলাম। দিক ভ্রান্ত উদ্ভ্রান্ত হয়ে, পথভ্রষ্ট হয়ে বাড়ির পথ ভুলে গেলাম। আমার নিজের পিতৃ আলয়, যেখানে আমি জন্মেছি, যেখানে আমি বড় হয়েছি, যেখানে আমি মানুষ হয়েছি, ভুলে গেলাম। ভগবানকে দেখলে এটাই হয় বাবা। বাহ্যিক জগতের কোনো কথা তার আর স্মরণে থাকে না, কারণ তিনি যে দশার মধ্যে আছে এটাকে বলে পূর্ব রাগ। যে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করছি, আমাদের ভারতীয় রাগ সঙ্গীতের একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি পর্যায়। যারা বাংলা সাবজেক্ট নিয়ে এমএ করছেন, পিএইচডি করছেন, তাদের এই সাবজেক্টটা ভালো করে পড়তে হয়। এই আলোচ্য বিষয়, এই যে আমরা বলি ভালোবাসা, ভালোবাসা, পার্থিব জগতের ভালোবাসা আর কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভালোবাসা, দুটোর মধ্যে অনেক তফাৎ। পার্থিব জগতের ভালোবাসাকে বলে কাম, আর কৃষ্ণ ভালোবাসাকে বলে প্রেম। আত্মেন্দ্র প্রতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্র প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ আমরা যখন নিজের সুখের জন্য কিছু করি, যা যা করি সেগুলি হলো কাম, আর কৃষ্ণ সুখের জন্য যা কিছু করা হয় এসবই হচ্ছে প্রেম। এখনো বাকি আছে। এই কৃষ্ণ সুখের যে প্রেম, তাকে আবার দুটো ভাগ করা হলো। যাকে বলে ভালোবাসা তাকে বলে প্রীতি, তাকে বলে প্রেম, আর চৈতন্য দর্শন বলছে তাকে বলা হয় রাগ। চৈতন্য দর্শনের শব্দার্থ কিন্তু আলাদা। এই জন্য বলে রাগমার্গীয় ভক্ত। রাগমার্গীয় মানে কি? কৃষ্ণ প্রেমী ভক্ত। এই রয়াকার গ রাগ, এই রাগ মানে প্রেম। রাগ মানে 3টে মানে আছে, রাগ শব্দের 3টে অর্থ আছে। আমাদের যে 6 রাগ 36 রাগিনী আছে সঙ্গীত জগতে, ওটাও রাগ। যেমন কেদার একটা রাগ, তাই না? এই যে রাগ, তেমন আরেকটা রাগ আছে আমাদের বাড়িতে আমরা ছেলে মেয়েদের উপরে করি, রাগ, রাগারাগি। আর এখানে কিন্তু রাগ মানে প্রেম। তাহলে প্রেম হলো রাগ। এই রাগ আবার 2 প্রকার, একটা হচ্ছে পূর্ব রাগ, একটা হচ্ছে অনুরাগ। মাঝখানে কি আছে? মাঝখানে আছে মিলন। এই যে হ্যান্ডবিল পড়েছেন, প্রচারপত্র হাতে পেয়েছেন, কালীপদ সর্দার মহাশয়ের বাড়িতে উৎসব,
মহাপ্রভুর চরণ পাদুকা আসবে, কীর্তনিয়া বৃন্দ আসবেন, তাদের শ্রীমুখে হরিকথা শুনবো। এই যে শুনবো 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 শুনবো, একে বলে পূর্ব রাগ। এসে গেলেন, বসে গেলেন। এইবার যেটা হচ্ছে, এটা হচ্ছে অনুরাগ। হরি বল, হরি বল। রতির যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদি যা, তাই উন্মিলিত প্রজ্ঞই পূর্ব রাগ স উচ্চতে। মানে মিলনের পূর্বে নায়ক নায়িকার প্রতি বা নায়িকা নায়কের প্রতি রূপ গুণাদি শ্রবণ করে উভয়ের প্রতি যে ভালোবাসার সৃষ্টি হয় তাহাকে পূর্বরাগ কয়। হরি বল। এখনো দেখা হয়নি, মিলন হয়নি। বাবা মা মেয়ের জন্য ছেলে দেখতে গেছে, সঙ্গে আছে ঘটক, অনেকটা রাস্তা। সেই ভোরবেলা বেরিয়েছে, সারাদিন ধরে পথেই সময় চলে গেছে। মাঝখানে একটু ছেলের বাড়িতে বসা, একটু জল খাওয়া, মিষ্টি খাওয়া, শরবত খাওয়া। ছেলে দেখে বাবা মা বাড়িতে ফিরেছে। বিবাহযোগ্যা মেয়েটা এই মা একটু জল নিয়ে আয় দেখি। জল নিয়ে আয়। বাবা বলছে, মা একটু জল নিয়ে আয়। বাপরে বাপ, কি পরিশ্রম। তো মেয়েটা জল নিয়ে এসেছে বাবার জন্যে, মায়ের জন্যে। ঘরের ভিতরে বাবা মা এবার কাপড় জামা ছাড়ছে, সারাদিন ঘামে ঘাম, জল টল খেয়ে কাপড় জামা ছাড়ছে। তা গিন্নি বলছে, হ্যাঁ গো, রাস্তায় তো তুমি আমার কথা বলতে দিলে না, তা কেমন কি দেখলে, ছেলেটা কেমন বুঝলে তুমি বলো তো? বাবা বলছে, খারাপ নয়, ভালো। আর যা 5টা ছেলে দেখেছি তার থেকে অনেকটা। আরে ভালো কি বলছো, তুমি দেখেছো মাথার চুলটা কত সুন্দর। এই জন্য বলে মেয়ে মানুষ। উনি মাথার চুল দেখেছে, নাকটা দেখোনি কি সুন্দর, টিয়া পাখির ঠোঁটের মতো নাক, হ্যাঁ, পাকা ডালিমের মতো ঠোঁট, কি সুন্দর দেখতে। উনি শুধুমাত্র মাথার চুল দেখে এসেছে। হ্যাঁ, বাবা একটু বলছে আস্তে, বাকিটা মা বলছে, মা একটু বলছে, বাকিটা বাবা বলছে। এই যে ছেলেটার গুণ এবং রূপ, স্বামী স্ত্রী দুজনে বলছেন। স্বামী বলছে, স্ত্রী শুনছে, স্ত্রী বলছে, স্বামী শুনছে। কিন্তু এরা দুজনে জানে না দরজার বাইরে কান পেতে আরেকজন শুনছে। কে? মেয়েটা। সে শুনবে না, কারণ সংসার তো তারই করতে হবে। এই শুনছে, বাবা বলছে, মা বলছে, মেয়েটা দরজার আড়ালে থেকে শুনছে। আর কি করছে বলুন তো? মনের তুলি দিয়ে, হরি বল, হৃদয় খাতার উপরে বাবার বলা, মায়ের বলা সেই রূপ, সেই গুণের ছবিটা, সেই ছবিটা মনে মনে মনের তুলি দিয়ে কিন্তু সে আঁকছে। কারণ এই মানুষটাকে সে ভালোবাসবে। বলা শেষ, আঁকাও শেষ। এইবার নির্জনে চলে গেল। যেমন জেরক্স মেশিন থেকে জেরক্স বার করা হয়, এই হৃদয়গুলো হচ্ছে এক একটা জেরক্স মেশিন। দেখবেন কীর্তন অনুষ্ঠানের পরে রাস্তাঘাটে গল্প হয়, কে কেমন গাইল, হ্যাঁ, পদ্ম পলাশ কেমন গাইল, পলাশ সরকার কেমন গাইল, এইসব গল্প হয়। একসঙ্গে বসে শুনেছে এক জায়গায়, একজন কি সুন্দর বলে দিচ্ছে, এই বলেছে ওই বলেছে, আরেকজন মাথা চুলকাচ্ছে কিন্তু মনে করতে পারছে না। কেন বলুন তো? মেশিনগুলো এক কোম্পানির নয়। যদি অরিজিনাল ক্যানন কোম্পানি মেড ইন জাপান মেশিন হয়, তাহলে যেমন ছবি করতে চাইবে তেমন। আর যদি চায়না কোম্পানির হয়, চায় না না, তাহলে আবছা আবছা ছবি হবে। এই হৃদয়গুলো হচ্ছে এক একটা মেশিন। মেয়েটা যে ছবিটা সে আঁকলো,
নির্জনে গিয়ে হৃদয় থেকে ছবিটা বের করে, এখনো বৃন্দাবনের মাটিতে একটা ছবি পূজা হয়। জায়গাটি হচ্ছে নিকুঞ্জ বন, যেখানে রাত্রিবেলা কোনো জীব থাকতে পারে না, কোনো মানুষ থাকে না। ছোট ছোট কীটপতঙ্গ পর্যন্ত সূর্য ডুবে যাবে ওরা বেরিয়ে যাবে, ওই কুঞ্জবনে থাকতে পারে না, নিকুঞ্জ বন। ওখানে কোনো মূর্তি পূজা হয় না বৃন্দাবনে, ওখানে একটা ছবি পূজা করা হয়। মনে রাখবেন, এই ছবিটাকে এঁকেছিল জানেন? অষ্টপ্রধানা সখীর মধ্যে ভালো ছবি আঁকতে পারতেন আমার বিশাখা। বিশাখা এই ছবিটা এঁকেছিলেন। এই যে লীলাটি শুনছেন, পূর্ব রাগ, রাধারানীর পূর্ব রাগ দশা দর্শন পূর্বক সখী বিশাখা ভোজপত্রের উপরে একটা ছবি এঁকেছিলেন। কথিত আছে, প্রচলিত কথা, সেই ছবির ভিতর থেকে কৃষ্ণ বেরিয়ে এসে রাধারানীর সঙ্গে মিলিত হয়েছিলেন। এখনো সেই ছবিটা পুজো করা হয়। তাহলে পূর্বরাগ মিলনের আগের দশা, এখনো মিলন হয়নি, এখনো গৌরাঙ্গের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার কথা হয়নি, শুধু দূর থেকে দেখেছে। অরুণিত লোচনে লোচনে সজনী 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 কি বলবো আমার, কি বলবো আমার, গৌর রূপের কথা। অরুণিত তের ছয়ব অবলোকনে, অরুণিত লোচনে তের অবলোকনে, অরুণিত রেগা রেগা সাগর সানি পানি সাগরে সরে নিশা। অরুণিত লোচনে, লোচন মানে কি? লোচন মানে চোখ। সেই চোখ দুটো একদম টকটকে লাল। অরুণিত মানে অরুণের মতো। অরুণ মানে কি? সূর্য। দেখলাম আমার গৌরাঙ্গ আমার দিকে তেরছ, তেরছ মানে সোজাসুজি চাওয়া নয়। যাদের মন ভালো তারা সোজা তাকায়, এই ভালো। আর যাদের মনে একটু গন্ডগোল আছে, হয় সাইড থেকে নাহলে উপর থেকে দেখে। যাদের মন খোলা না, আমার গৌরাঙ্গের মন খারাপ তা বলছি, আসলে তিনি নয়ন বান বিদ্ধ করছেন। অরুণিত লোচনে তেরা ছয়ব লোচনে বরিখে কুসুম সাধ সাধে, বরিখে কুসুম সাধ সাধে, বরিখে কুসুম সর সারে, বলে ঝাঁকে ঝাঁকে বান বৃষ্টি করে, ঝাঁকে ঝাঁকে বান বৃষ্টি করে, ঝাঁকে ঝাঁকে মান বৃষ্টি পড়ে, শরীরে আমার হৃদয় মাঝে যেন ঝাঁকে ঝাঁকে প্রাণ বান বৃষ্টি করে। শরীরে আমার হৃদয় মাঝে
সুরধ্বনি গঙ্গার কুলে আবার সুরধ্বনি গঙ্গার কুলে সুরধ্বনি গঙ্গার তীরে সুরধ্বনি গঙ্গার তীরে ঝাঁকে ঝাঁকে বান বৃষ্টি পড়ে পরীক্ষে কুসুম সর সাধে পরীক্ষে কুসুম সরসাধে পরীক্ষে কুসুম সরসাধে ঝাঁকে ঝাঁকে আমার দিকে নয়ন বান যেন বরিশন হলো। বরিখে বরিখে মানে বর্ষণ হচ্ছে আস্তে। তাহলে প্রথমে কি হয়েছিল মনে রাখবেন, ভুরুরূপী সর্পে দংশন করেছিল শরীরে, তাতেও আমি মরলাম না। তারপরে নয়ন বান আমাকে বিদ্ধ করলো, তাতেও আমার মৃত্যু হলো না। শেষে আমি নিজেকে বাঁচাবার জন্য কি করলাম জানিস? জীবইতে জীবনে নিজেকে বাঁচাবার জন্য, নিজেকে রক্ষা করবার জন্য নয়ন ভরু সর্প এবং নয়ন বাণ বিদ্ধ হয়ে আমি আহত হয়ে, প্রাণের মায়া কার না থাকে বল, বাঁচার আশা কার না থাকে বল, জীবনের বেঁচে থাকার ইচ্ছা তো সবার অধিকার আছে। আমি কি করলাম জানিস? জীবইতে জীবনে কেহ নাহি পাইল, কেহ মানে উপায় না পেয়ে ডুবলো, আমি ডুব দিলাম গঙ্গায় অগাধে, ডুবলো গঙ্গা অগাধে। জীবইতে জীবনে কেহ নাহি পাইনু, ডুবলো গঙ্গায় অগাধে। আমি জলের মধ্যে ডুব দিলাম, গঙ্গায় ঝাঁপ দিলাম, কি আশ্চর্য, তাতেও আমার। এই জন্যে বলে নারী জাতির জীবন হচ্ছে কই মাছের জাল। আমি প্রমাণ পেলাম, সর্পে দংশন করলো, বান বিদ্ধ হলাম, জলে ডুব দিলাম, দেখ তবু এখনো বেঁচে আছে। তোর মনে আছে সেই যে রাজার ছেলে, নিঃসন্তান রাজার একটা ছেলে হলো। বুদ্ধিমান রাজা মনে মনে চিন্তা করলো, এতদিন পরে যখন মা কালী আমাকে ছেলে দিয়েছে, ছেলে মানুষ করার আগে আগে বিচার করে দেখব আমার ছেলে কতদিন বাঁচবে। জ্যোতিষীদের ডাকা হলো, বিখ্যাত বিখ্যাত জ্যোতিষীরা এলেন, তাদের মধ্য থেকে 3 জনকে রাজা বেছে নিলেন। আপনারা দেখুন তো, আমি নিঃসন্তান ছিলাম, বৃদ্ধ বয়সে সন্তান পেলাম, কিন্তু আমি বোকা নই, আমি মূর্খ নই। আমি আগে দেখব আমার ছেলের পরমায়ু কতদিন, একটু দেখুন তো। তবে একটা শর্ত আছে, আপনারা 3 জন আমার ছেলের হাত দেখবেন, রেখা বিচার করবেন, আলাদা আলাদা করে আমার কানে বলবেন আমার ছেলের ভূত ভবিষ্যৎ বর্তমান। বেশ, প্রথম জ্যোতিষী রাজপুত্রের ছেলে মানে হাত দেখে এসে, রাজপুত্রের হাত দেখে এসে বলছে, মহারাজ আমি কি দেখলাম আপনাকে বলি।
বলুন, তবে আস্তে আস্তে, ওই দুজন যেন শুনতে না পায়। কানে কানে বললেন, মহারাজ কিছু মনে করবেন না, আমি যতদূর আমার বিদ্যা অনুসারে আমি জানতে পারলাম, আপনার ছেলের পরমায়ু মাত্র 12 বছর 6 মাস 3 দিন। 12 বছর 6 মাস 3 দিন আপনার ছেলে, তারপরে মারা যাবে। রাজা বলল, বেশ, মারা যায় যাক, নিয়তি কেন বাধ্যতে কেউ কাউকে বাঁচাতে পারবেন না। আমিও তো একদিন মরবো, আপনিও মরবেন, কেউ আগে কেউ পরে। আচ্ছা ঠিক আছে, তা আপনি বলুন তো কিভাবে আমার ছেলে মরবে? মহারাজ, আমার গণনা অনুসারে আপনার ছেলে জলে ডুবে মরবে, জলে ডুবে। বেশ, আপনি বসুন। দ্বিতীয় জ্যোতিষীকে ডেকেছে, দেখে আসুন আমার ছেলের হাতটা। দ্বিতীয় জ্যোতিষী ভালো করে খড়ি পেতে অঙ্ক করে গণনা করে এসে বলছেন, মহারাজ দুর্ভাগ্যের বিষয়, আপনার ছেলের পরমায়ু বেশি নয়। কতদিন বাঁচবে? মহারাজ মাত্র 12 বছর 6 মাস 3 দিন। আরে বাস, আগের জ্যোতিষী তো তাই বল, মিলে গেছে। আচ্ছা আপনি বলতে পারবেন আমার ছেলে কিভাবে মরবে? পারবো মহারাজ, আপনার ছেলে সর্পদংশনে মারা যাবে। এই জায়গাটা তো গন্ডগোল হলো। আগের জন বলেছিল কি জানো, জলে ডুবে। আরে ঠিক আছে, আপনি বসুন। বলছে সর্পদংশনে মারা যাবে। তৃতীয় জ্যোতিষী হাত দেখেছেন, রাজার ছেলের গণনা করেছেন, মহারাজের কাছে এসেছেন। মহারাজ দুর্ভাগ্যের বিষয়, আপনার ছেলের পরমায়ু বেশি নেই। কতদিন বাঁচবে? হ্যাঁ কতদিন? মহারাজ 12 বছর 6 মাস 3 দিন। কি করে মরবে? বলল আপনার ছেলে ওই গাছ থেকে পড়ে মারা যাবে। বলে এখানে তো গন্ডগোল হয়ে গেল। একজন বলল জলে ডুবে, একজন বলল সর্পাঘাতে, একজন বলল গাছ থেকে পড়ে। ঠিক আছে, শুনুন, যতদিন না আমার ছেলের 12 বছর পূর্ণ হচ্ছে, 6 মাস পূর্ণ হচ্ছে, 3 দিন পূর্ণ হচ্ছে, আপনারা কিন্তু আমার চোখে চোখে থাকবেন, আমার কাছেই থাকবেন। সংসারের সব দায় দায়িত্ব আমার। আপনাদের মধ্যে যার গণনা অনুসারে আমার ছেলের মৃত্যু হবে, তাকেই কিন্তু ছেড়ে দেওয়া হবে, আর বাকি দুজনকে শাস্তি দেওয়া হবে। গৃহবন্দী হয়ে রইল 3 জ্যোতিষী, দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে। যখন 12 বছর পূর্ণ হলো, 6 মাস 3 দিন পূর্ণ হলো, রাজপুরীর পিছনের দরজা দিয়ে ঠিক দুপুর বেলায় রাজপুত্র সবার চোখের আড়ালে রাজবাড়ি থেকে বেরিয়ে গেল। সেই সময়ে ওই খাজুর গাছে খাজুর পেকেছে। একটা পুষ্করণী আছে মাঠের মাঝখানে, ওই বড় পুষ্করণীর তীরে একটা খাজুর গাছ হয়েছে। মিষ্টি মিষ্টি খাজুর পেকে একদম একদম গাছের মাথাটা একদম লালে লাল হয়ে আছে। বাচ্চা তো 12 বছর 6 মাস 3 দিন। তবে এখনকার 12 বলবো না, মারাত্মক 12 সব এখনকার, তখনকার দিনের 12। ছেলেটি দাঁড়িয়ে আছে। অনেক সময় দেখবেন, আপনারাও দেখতে পাবেন গ্রামাঞ্চলে, ওই খাজুর গাছ, নারকেল গাছ, তাল গাছ গোড়াটা থাকে পুকুরের কিনারে, আর এই মাটিটা ক্ষয়ে চলে যায়, গাছটা বেঁকে এইরকম জলের মাঝখানে উঠে যায়। আছে না অনেক গাছ, খাজুর গাছ, নারকেল গাছ, তাল গাছ। এইভাবে ছেলেটি আস্তে 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 ওই খাজুর গাছের মাথায় উঠেছে। যেই পাকা খাজুরে হাত দিতে যাবে, সে জানতো না ওই খাজুরের গন্ধে ওই গাছের মাথায় ছিল একটা বিষধর কাল সর্প। ছেলেটির দক্ষিণ করের বৃদ্ধাঙ্গুষ্ঠের অগ্রভাগে দংশন করল। চিৎকার করে উঠল ছেলেটি, ওই গাছের উপর থেকে জলের মধ্যে ঝাঁপ দিল। গায়ের উত্তরীয়টা গাছের উপরে রয়ে গেল, উত্তরীয়টা গাছের উপরে, নিচে পড়ে গেল। একে বিষের জ্বালা, তাও বাচ্চা ছেলে জলে পড়লেন। হায় হায়,
একটা সময় সেই শরীরটা জলের উপরে ভেসে উঠল। নিদারুণ সংবাদ পৌঁছে গেল রাজার কর্ণে। রাজপ্রহরীরা এলো, রাজারে এলেন, রানী এলেন, দেহটাকে তোলা হলো, সর্ব জায়গায় প্রচার হলো রাজার ছেলে জলে ডুবে মারা গেছে। এই ডেকে নিয়ে এসো। যে গণক বলেছিল আমার ছেলে জলে ডুবে মরবে, ও বেঁচে থাকবে, ও মুক্তি পাবে, বাকি দুজনকে নিয়ে এসো। যিনি বলেছিলেন সর্পাঘাতে মারা যাবে, তিনি করজোড়ে বললেন, মহারাজ আপনার সন্তানের অঙ্গটা তো স্বর্ণবর্ণ, ফর্সা ছেলে, এত নীল হয়ে গেল কেন? এত বিষক্রিয়া, একটু পরীক্ষা করা হোক। যেই এই কথা বলেছেন, গাছের মাথায় তাকিয়ে দেখে উত্তরীয়টা বেঁধে আছে। যিনি বলেছিলেন গাছ থেকে পড়ে মারা যাবে, সে বলছেন, মহারাজ নিশ্চয়ই আপনার ছেলে গাছে উঠেছিল, না হলে উত্তরীয়টা গাছের উপরে কেন? বিচার করে দেখা গেল সত্যি সত্যি অঙ্গে বিষক্রিয়া, সর্পকাল সর্পটাকে ধরা হলো। একটা মৃত্যুর কারণ তিনটে হলো, গাছ থেকেও পড়ে, সর্পদংশনে, আবার জলেও ডুবেছে। কিন্তু সই আমার মরণ হলো না। আমি ভুরু সর্পের দংশন পেলাম, গৌরাঙ্গের ভুরু সর্প আমায় দংশন করলো। আমি জলে ডুব দিলাম, গঙ্গা ডুবলু গঙ্গা অগাধে, তাতেও আমার মৃত্যু হলো না। বান বর্ষণ হলো, নয়ন বান, তির্যক নয়ন বান আমার বুকে আঘাত করলো, তাতেও আমার মৃত্যু হলো না। তাই তোদের কাছে একটা নিবেদন করব, কি? মন্ত্র মহৌষধি তুহু জানসি যদি, মন্ত্র মহৌষধি তুহু জানসি যদি, মঝু লাগি করবি উপায়, ওরে সজনী মঝু লাগে করবি উপায়, ওরে সজনী রে মঝু লাগি, বিষের জ্বালাই জ্বলে মোলা, মঝু লাগে বিষের জ্বালাই জ্বলে মোলা, লাগে বলি বাঁচাই আমার প্রাণে বাঁচা, লাগে বাঁচাই আমার প্রাণে বাঁচা, লাগে বাঁচাই আমার প্রাণে বাঁচা। কাঞ্চনা মঝু লাগি ওরে করবি বাসুদেব কহে, শুনো শুনো এ সখী, বাসুদেব কহে, শুনো শুনো এ সখী, ওগো বাসুদেব ঘোষে কহে, শুনো শুনো এ সখী, বাসুদেব ঘোষে কহে, শোনো শোনো হে সখী, মঝু লাগি করবি উপায়, আমার গোরা লাগি, মজু লাগে গোরা লাগি প্রাণ মর যায়, গোরা লাগে গরম যায়, আর গোরা লাগে প্রাণ মর যায়, গোরা লাগে প্রাণ মর যায়। বলে এইবার লীলার প্রকাশ হলো, এইবার লীলার প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, চলো সবাই ব্রজে চলো, এইবার লীলার প্রকাশ হলো, চলো সবাই ব্রজে চলো, এইবার লীলা প্রকাশ হলো, চলো সবাই ব্রজে চলো। কি বৃন্দাবন যাবেন তো? হরি বল। মুখে জয় রাধা গোবিন্দ বলো, চলো চলো সবাই ব্রজে চলো, হরি বলো, চলো সবাই ব্রজে চলো, এইবার লীলা প্রকাশ হলো, গোরা লাগে গোরা লাগে প্রাণ মর যায়, গোরা লাগে প্রাণ মর যায়, প্রাণ মর যায় হে